হঠাৎ করেই কলিং বেলের শব্দে আমার ঘুম ভেঙে গেল। আজকে অফ ডে ছিল, কিন্তু কলিং বেল কে দিল সেটা দেখার জন্য গিয়ে দেখি বাহিরে পোস্টম্যান দাঁড়িয়ে আছে। তার হাতে একটা লেটার। কিসের লেটার সেটা আমি খুব ভালো মতোই জানি। আমি সিগনেচার করে লেটারটা হাতে নিলাম। যেটা ভেবেছিলাম ঠিক তাই, এটি হচ্ছে আমার ট্রান্সফার লেটার। হঠাৎ করেই ট্রান্সফার হয়ে যাবে সেটা ভাবতে পারিনি, কিন্তু এত দ্রুত হবে সেটাই অকল্পনীয় বিষয়। ভেবেছিলাম দেশের মধ্যে কোথাও একটা ট্রান্সফার হবে, কিন্তু হেড অফিস থেকে যে আমাকে এত দূরে পাঠানো হবে সেটাই বুঝতে পারিনি। স্যার আমাকে জানালেন, এই মুহূর্তে কেরালায় তোমাকে ছাড়া আর কাউকেই পাঠাতে পারছি না। জায়গাটা তোমার ভালো লাগবে, বেশি তো না, মাত্র 6 মাস থাকতে হবে। 6 মাস পরে তোমাকে আবার ফেরত নিয়ে আসবো। আমাদের কেরালা ব্রাঞ্চে তোমার মতো একজন যোগ্য লোক দরকার। কী বার করা, বাধ্য হয়ে ফোনটা রেখে দিলাম। তবে মনের মধ্যে একটা অন্যরকম এক্সাইটমেন্ট লাগছে। কারণ হচ্ছে, যে কেরালা সাউথ ইন্ডিয়ার কথা সারা জীবন শুনে এসেছি এবং মুভিতে দেখেছি, সেটা আবার সত্যি সত্যি দেখা হবে। 6টা মাস সেখানে থাকা হবে। নতুন জায়গা ভ্রমণ করতে আমার ভালোই লাগে। শুরুতে কেমন যেন অন্যমনস্ক লাগছিল, কিন্তু এখন দেখি ভালোই লাগছে। সপ্তাহখানিক পর আমি গুছিয়ে গাছিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হলাম। দেশটা শেষবারের মতো দেখে নিচ্ছি, কারণ আগামী 6 মাসে এই দেশটাকে দেখা হবে না। সকাল 7:30টার দিকে আমার বিমান উড়ল আকাশে। তারপর মাত্র ঘন্টাখানিকের মধ্যে আমাকে কেরালা এয়ারপোর্টে নামিয়ে দিল। সেইখান থেকে অফিসের গাড়ি আমাকে রিসিভ করে নিয়ে গেল। এত বছর পর বহু জায়গায় গিয়েছি, কিন্তু এই প্রথম কোনো পাহাড়ি অঞ্চল এবং এত চমৎকার একটি জায়গায় আসছি। চারিপাশগুলো দেখতে খুবই চমৎকার লাগছে। সাধারণত সিনেমায় এরকম জিনিসগুলো দেখেছি। তারপর তারপর চলে গেলাম সেই বাংলোতে। অফিস একটা বাংলো ঠিক করেছে। সাধারণত কোনো স্টাফ বা কোনো নতুন কর্মচারী আসলে তাদের জন্য হোটেল বা রিসোর্ট বুক করা হয়, কিন্তু আমি তো আর 1 দিন 2 দিনের জন্য থাকছি না। তাই কোম্পানি এখানে পাশেরই একটা বাংলো টাইপের বাড়ি ভাড়া নিয়েছে, সেইখানেই আমাকে থাকতে হবে। বেশ খানিকটা আঁকাবাঁকা এবং পাহাড়ি রাস্তা পেরিয়ে অফিসের কাছেই সেই বাংলো বাড়িটি। রোজ অফিসের গাড়ি দিয়ে যাবে এবং নিয়ে যাবে। তাতে করে ট্রান্সপোর্টেশনে আমার কোনো ঝামেলা হবে না। আমাকে সেই বাংলোর বাড়ির সামনে নামিয়ে দিল। ঠিক সেরকম যেরকমটা আমরা সিনেমায় দেখে এসেছি। সাধারণত কেরালা বা মালায়ালাম সিনেমা দেখলে যেরকম সুন্দর ফিল পাওয়া যায়, ঠিক সেরকম। তারপর আমি গাড়ি থেকে নেমে সেই বাড়ির সামনে দাঁড়ালাম। বিশাল বড় এক বাংলো প্যাটার্নের বাড়ি। দেখে মনে হচ্ছে বহু বছর এখানে কেউ থাকে না। চারিদিকে পাতা পড়ে আছে এবং পিছনে বড় বড় জঙ্গল এবং বড় বড় গাছের পাতা নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেখান থেকে একজন ছুটে আসলেন। তিনি মনে হয় এইখানকার কাজের লোক। তিনি বললেন, নমস্কার, আমার নাম পেল্লাই। উনি তামিল ভাষাই বললেন। উনি ওইখানকার ভাষাই বললেন। তারপর পাশে যে লোকটি ছিল তিনি ট্রান্সলেট করে দিলেন। বললেন কি যে, আপনার ভাষাগত কোনো সমস্যা হবে না, আপনারা এর সাথে ইংরেজিতেও কথা বলতে পারেন। একজন লোক আসবে যে কিনা আপনার কেয়ারটেকার। কোনো কিছু প্রয়োজন হলে তাকে বলবেন, সে এই পেল্লাইকে বলে দেবে। ঠিক আছে? এনার নাম যে পেল্লাই, সেটা শুনেই আমার হাসি পাচ্ছে। পেল্লাই তখন বলল কি যে, মানে কি একটা বলল, তখন আমাকে ট্রান্সলেট করে বলল কি যে, সবকিছু পরিষ্কার আছে ভেতরে, বাইরেরটা কালকে লোকজন এসে পরিষ্কার করে দিয়ে যাবে। বাড়ির সামনে বিশাল এক পুকুর আছে, সম্ভবত এটাই কোনো জলের উৎস ছিল। তারপর আমি ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখলাম খুবই চমৎকার বাড়ির ভেতরটা সদ্য পরিষ্কার করা হয়েছে। এখনো ময়লার ছাপ টুকটাক বোঝা যাচ্ছে। উপরে ঝুল এখনো লেগে আছে এবং মাকড়সার বাসা এখন পর্যন্ত ঝুলে আছে। ম্যানেজার দেখে বললেন, এই সমস্ত কিছু কালকের মধ্যে পরিষ্কার করে দিবে, আর উনি কিন্তু বাংলাদেশ থেকে এসেছে। তখন সেই কাজের লোকটি ইশারা দিয়ে মাথা নাড়ালেন। খানিকক্ষণ বাদে কেয়ারটেকার আসলো। কেয়ারটেকার আসার পরে তাকে জিজ্ঞেস করলাম, আপনি ভালো আছেন? তিনি বললেন, জি ভালো আছি, আপনাকে কেরালায় স্বাগতম। জায়গাটা আপনার নিশ্চয়ই ভালো লাগবে। এটা অনেক সুন্দর একটা বাড়ি। অফিস থেকে সদ্যই অ্যালট হয়েছে। আপনি এখানে চাইলে নিরিবিলি কয়েক মাস থাকতে পারেন, সমস্যা নেই। আর যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে জানাবেন, এটা আমার নাম্বার। আমি এখানে এয়ারপোর্টে নেমেই অফিস থেকে ফোনও দিয়েছে এবং সেই ফোনের সিম কার্ডও এখন আমার ফোনে ঢোকানো। আমি সঙ্গে সঙ্গে তার নাম্বারটা ঢুকিয়ে নিলাম এবং সেই সিম কার্ড দিয়ে তাকে ফোন করলাম। দেখলাম ইন্ডিয়ান নাম্বার থেকেই তাকে কল যাচ্ছে। সব কিছু কেমন যেন অন্যরকম লাগছে আমার কাছে। তারপর তেনারা বললেন, আপনি একটু বিশ্রাম করুন, একটু পরে সন্ধ্যা নামবে, তারপর রাতের খাবার তৈরি করা হবে এবং আপনাকে দিয়ে যাওয়া হবে। কোনো কিছু লাগলে পেল্লাই এখানে থাকলো, ওর কাছে জিজ্ঞেস করবেন, ঠিক আছে?
আমি মনে মনে ভাবছি, আমি তো এখানকার ভাষাই জানি না, পেল্লার সাথে আমি কিভাবে কথা বলবো? ইশারায় কথা বলবো? তারপর আমি আমার নিজের রুমে চলে গেলাম। রুমটা দেখতে বেশ ভালো, দোতলার একদম রাস্তার সাইডে, মানে জঙ্গলের সাইডের কোনার যে রুমটা, সেই রুমটা আমাকে দেওয়া হয়েছে। সেইখান থেকে জঙ্গলটা একদম পুরোপুরি দেখা যায় যদি সেই ঘরের বারান্দায় দাঁড়ানো হয়। একদম বাংলো প্যাটার্নের বাড়ি। এত চমৎকার বাড়িতে আমাকে থাকতে দেওয়া হবে সেটাই ভাবতে পারিনি। আমি হয়তো ভেবেছিলাম শহরের কোনো চার দেয়ালের ঘরেই আমাকে থাকতে দেওয়া হবে, কিন্তু জায়গাটা এত বেশি চমৎকার, আমার খুবই ভালো লেগেছে। আমি নিজের বারান্দায় বসেই সিগারেট খাচ্ছিলাম। ঠিক তখনই পেল্লাই ঘরের দরজায় টোকা দিল। পেল্লাই মাঝে মধ্যে দু একটা কথা বলে যেগুলো বোঝা যায়। আমি ইংরেজিতে বললাম, কামিন। তখন পেল্লাই ঘরে ঢুকলো। পেল্লাই বলল কি যে খাবার রেডি হয়ে গিয়েছে। এটা কিভাবে বুঝলাম? সে ইশারা দিয়ে বলল খাবার তৈরি। পেল্লাইও টুকটাক ইংরেজি বোঝে। তারপর আমি বললাম আমি আসছি। পেল্লাই চলে গেল সেখান থেকে। নিচে গিয়ে দেখলাম বেশ ভালো তামিল ডিশ তৈরি করা হয়েছে, বেশ চমৎকার খাবার সব। পাশে দেখলাম ইডলিও রাখা হয়েছে। জীবনের প্রথম ইডলি খাবো। তারপর নিয়ে খেতে শুরু করলাম। টেস্ট অনেকটা ভাতের মতো, তার সঙ্গে সাম্বার রয়েছে। সাম্বার মানে হচ্ছে ডাল দিয়ে তৈরি এক ধরনের ডালের মতোই আর কি, এবং সেটা ইডলি দিয়ে খেতে অনেকটা ভাত এবং ডালের মতোই লাগে। আমি খেতে লাগলাম, সাথে চাটনিও ছিল। এদের স্পেশাল খাবারের মধ্যে চাটনি হচ্ছে সর্বপ্রথম বিশেষ তালিকায় থাকে। আমি খুব আরাম করে খেলাম। আরাম করে খেয়ে পেল্লাই বলল কি যে বাবু আমি চলে যাব, মানে উনি ইশারা দিয়ে বললেন যে চলে যাব। আমি বললাম কি যে আপনি কোন জায়গায় থাকেন? উনি ইশারা দিয়ে দেখলেন ওই বাংলা বাড়ি থেকে সামান্য একটু দূরে, হয়তো 200 মিটার দূরে একটা ঘর আছে। সেই ঘরেই পেল্লাই থাকে, এবং এই কাজের জন্যই পেল্লাইকে আগামী 6 মাসের জন্য ভাড়া করা হয়েছে। এবং এই বাড়িতেই পেল্লাই মোটামুটি এর অনেক আগে থেকেই কাজ করে। পেল্লাই তারপর চলে গেল। সমস্ত কিছু রেডি করে দিয়ে আমাকে শোবার জন্য প্রস্তুত করে দিয়ে পেল্লাই চলে গেল। আমি শুয়ে পড়লাম। তখন রাত 8টা কি 8:30 হবে, 9টার কাছাকাছি। এত সন্ধে হয়ে গিয়েছে, অথচ মনে হচ্ছে যে গভীর রাত। অথচ মাত্র একটু আগেই সন্ধে হলো। চারিদিকে বেশ বিরান এবং শুনশান জায়গা। এরকম একটা জায়গায় মানে একটা ভৌতিক পরিবেশ মনে হয় না? চারিদিকে ঘন জঙ্গল, বড় বড় বিশাল আকৃতির গাছ। এরকম গাছের মধ্যে এরকম একটা ভয়ানক জায়গায় রাত্রেবেলা ঘুমটা ছাড়া ছাড়া হবে সেটাই স্বাভাবিক। আমারও তেমনটা হলো। রাত্রে কয়েকবার ঘুম ভেঙে গেল। শেষবার যখন ঘুম ভাঙলো তখন বাজে একদম কাটায় কাটায় 12টা। ঘরের একদম নিচে মানে হচ্ছে ড্রয়িং রুমে একটা টেলিফোন রাখা আছে। টেলিফোনটা এত জোরে ক্রিং ক্রিং শব্দ করে বেজে উঠতে লাগলো যে সিঁড়ি বেয়ে সোজা সরাসরি আমার ঘরের ভিতরে শব্দ চলে আসছে এবং আমার কানের ভিতরে আসছে এরকম মনে হচ্ছে। আমি টেলিফোনের আওয়াজটা সহ্য করতে পারছিলাম না। তখন বাজে ঘড়িতে ঠিক 12টা। আমি আমার মোবাইলের ঘড়িতে দেখলাম ঠিক 12টা বাজে। তারপর আমি উঠে সেই টেলিফোনটা ধরলাম। টেলিফোনটা ধরার পরে কোনো শব্দ হচ্ছিল না। খানিকক্ষণ বাদে শুশু শব্দ হতে লাগলো, এবং সেই টেলিফোনের মধ্যে থেকে কিছু বাচ্চাদের চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল। এবং তারপর বিকট একটা শব্দে টেলিফোনটা আমি রেখে দিলাম, কারণ কানের ভিতরে ঢুকে যাচ্ছিল শব্দটা। আমি কয়েকবার হ্যালো হ্যালো করলাম, কিন্তু টেলিফোন থেকে কোনোভাবেই কোনো শব্দ বের হচ্ছিল না। বিষয়টা বুঝতে অনেকক্ষণ সময় লাগলো আমার। তারপর আমি টেলিফোনটা রেখে দিলাম। রেখে দিয়ে আবার ওপরে গেলাম। ওপরে যাওয়ার পরে সেই টেলিফোন ওই রাতে আর বাজেনি। তবে রাত্রেবেলা আমার কয়েকবার ছাড়া ছাড়া ঘুম হয়েছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম পেল্লাইটাকে। পেল্লাই আমাকে ডেকে তুললেন। দ্রুত অফিসে যেতে হবে। গতকাল এসেছি আর আজকেই অফিসের জয়েনিং, কি একটা কপাল। তারপর আমি সমস্ত কিছু রেডি হয়ে নাস্তা টাস্তা করে চলে গেলাম অফিসে। এখানকার সকালটা এত সুন্দর হয় যে দু চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। তবে গতকালকের ওই টেলিফোনের শব্দ এবং আওয়াজ আমার কানের ভেতরে এখনো বাজছে। আমি মোটামুটি সেটাকে তেমন আমলে নিলাম না। তারপর আমি অফিসে চলে গেলাম এবং সারাদিন সুন্দর মতো প্রথম দিন কাটালাম অফিসে, এবং অফিস থেকে সন্ধ্যার খানিকক্ষণ আগ মুহূর্তে ফিরে আসলাম। দুপুরবেলা বাইরে থেকেই কেরালার একটা অদ্ভুত রকমের ডিশ খেয়েছি, এবং সেটা কেরালার স্পেশাল বিরিয়ানি। সেটা এত চমৎকার লাগলো আমার কাছে যে আমি অফিসের কলিগদের বললাম আমি কালকেও অফিসে এসে এই খাবারটাই খাবো। কেরালার একটা জিনিস ভালো লাগে যে এরা খাবার বিষয়ে বেশ সচেতন। নানান ধরনের অদ্ভুত অদ্ভুত খাবার এদের প্রিয়। সেই খাবারগুলোই আমার আস্তে আস্তে প্রিয় হয়ে যেতে লাগলো। তারপর আমি যখন ওই দিন বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরে আমি কেয়ারটেকারকে বললাম
আপনাদের এখানে কি সন্ধ্যার পরে সবাই ঘুমিয়ে পড়ে নাকি এরকমভাবে? কেয়ারটেকার বললেন, আশেপাশে লোকালয় খুব একটা নেই, বাড়িঘর তাও খুব দূরে দূরে। এখানে পেল্লাই থাকে, পেল্লাইয়ের পরে হয়তো আবার 100 মিটার দূরে অন্য কেউ থাকে, এরকমভাবেই এখানে চলে। তো আমি বললাম, তাহলে এরকম একটা বিরান জায়গায় আমাকে থাকতে কেন দেওয়া হলো? শহরের কোনো বাড়িতে ভাড়া করে দিত। তখন তিনি বললেন কি যে, আসলে এই বাড়িটা অফিস অনেকদিন থেকেই রিজার্ভ করে রেখেছে এবং এই বাড়িতে এখন পর্যন্ত কোনো কর্মচারী ওঠায়নি। তবে আপনি যেহেতু বাইরে থেকে এসেছেন এবং বাড়িটাও বিশাল, সেহেতু বাংলো প্যাটার্নের বাড়ি আপনার ভালো লাগবে, সেই জন্য আপনাকে হেড অফিস এখানটাই থাকতে দিয়েছে আর কি। আমি তখন বললাম, হ্যাঁ সেটা ঠিক বলেছেন, আমার এখানে থাকতে অবশ্য মন্দ লাগছে না, তবে এত বড় একটা বাড়ি, এরকম একটা শুনশান জায়গা, ভয় তো একটু লাগারই কথা, তাই না? তাই বলে আমি মুচকি হেসে দিলাম। কেয়ারটেকার সেই লোকটাও অনেকটা মুচকি হেসে বললেন, আরে স্যার কী যে বলেন না, ভয় ডর কি আর এখন আছে নাকি? আমি বললাম, হ্যাঁ তা ঠিক। তারপর তিনি চলে গেলেন, বললেন কি যে কোনো সমস্যা হলে পেল্লাইকে বলবেন, ঠিক আছে? আমি বললাম, জি আচ্ছা। তারপর সন্ধ্যা হওয়ার খানিকক্ষণ বাদে পেল্লাই খাবার নিয়ে হাজির আর কি। পেল্লাই দ্রুত খাবার টাবার দিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে চায় এবং বাড়িতে গিয়ে সে হয়তো হয়তো ঘুমিয়ে পড়ে, কারণ গ্রাম অঞ্চল তো, গ্রাম বললেও ভুল হবে, শহরের সাইডে আর কি। রাতের খাবার শেষ করে আমি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। রাতের খাবার শেষ করে আমি আমার রুম থেকে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম আর মোবাইল টিপছিলাম। ফেসবুকে কোনো একটা অদ্ভুত আর্টিকেল পড়ছিলাম। ঠিক তখনই সামনের দিকে আমার চোখ চলে গেল। দেখলাম বাংলো প্যাটার্নের এই বাড়ি থেকে মাত্র কয়েক হাত দূরে দুটো মেয়ে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। দুটো থেকে তিনটে হয়ে গেল, মানে দুটো মেয়ে আর একটা মা। তারা এক নজরে এক দৃষ্টিতেই আমার দিকে তাকিয়ে আছে এবং খুব দূরে গাছের একদম মাঝখান থেকে, মানে জঙ্গলের ভেতর থেকে আমার দিকে তাকিয়ে আছে। বারান্দার লাইটের আলো ডিরেক্টলি তাদের মুখের উপর যেয়ে পড়েছে। প্রথম প্রথম যখন আমি মোবাইল থেকে চোখ সরিয়ে ওইদিকে তাকালাম, দেখে আমি হক চকিয়ে গেলাম। কারণ এরকম একটা জিনিস, এরকম একটা বিরান জায়গায়, তারপর পুরো বাংলো বাড়িতে আমি একা, ভয় পাওয়াটা তো খানিকটা স্বাভাবিকই, তাই না? আমি খানিকটা পেছনে সরে গেলাম। তারপর চোখ কষলে আবার যখন সামনের দিকে তাকালাম, ততক্ষণে আমার হাত থেকে সিগারেটটা নিজে পড়ে নিভিয়ে গিয়েছে। সামনের দিকে যখন তাকালাম, দেখলাম কোথাও কেউ নেই। আশ্চর্যজনক বিষয় তো, এখানে মাত্রই তো 3জন লোককে আমি দাঁড়িয়ে থাকতে দেখলাম, দুটো মেয়ে এবং তাদের পরনে অদ্ভুত কাপড়, চুলগুলো ছাড়া। কোনো ভূত প্রেত নয় তো? আমি মনে মনে ভাবলাম, ধুরো এসব ভূত প্রেত বর্তমানে আধুনিক জমানা হয় নাকি? তারপর আমি নিচ থেকে সিগারেটটা তুলে দেখলাম আগুনটা নিভে গিয়েছে। আবার দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে ওইখানের চেয়ারটায় বসে পড়লাম। খানিকক্ষণ বাদে আমি দেখতে পেলাম 3টে লাশ ওইখানকার একটা গাছে ঝুলছে এবং সেটা স্পষ্ট চোখে আমি দেখে সত্যি এবার আমার ভয় পাওয়ার জোগাড়। আমি দৌড়ে ঘরের ভিতরে চলে গেলাম। ঘরের ভিতরে যাওয়ার আগে দরজার খুঁটিতে বাড়ি খেয়ে আমার পায়ে একটু আঘাত পেলাম। তারপর আমি যখন পেছন দিকে তাকালাম, দেখলাম পেছনে কেউ নেই। তারপর দরজাটা বন্ধ করে ভেতরে গিয়ে হাঁপাতে লাগলাম। কি একটা আশ্চর্য বিষয়, এরকম জিনিস আমি কেন দেখছি? এটা কি আমার ভ্রম ছিল, নাকি নতুন জায়গায় এসেছি বলে আমার হ্যালোসিনেশন হচ্ছে? আমার হ্যালোসিনেশন খুব বেশি হয়। তারপর আমি ভেতরে চলে গেলাম। আজকে কোনোভাবেই ঘুম আসছিল না। ঠিক 11টা বাজার খানিকক্ষণ পরপরই একটু ঘুম আসলো। যখনই একটু তন্দ্রা লেগে এসেছে, ঠিক তখনই সেই টেলিফোনের আওয়াজটা বিকট শব্দে আমার কানের ভেতরে একদম ঢুকে যেতে লাগলো। আমি বালিশ দিয়ে মাথার ওপর দিয়ে চাপা দিলাম, কিন্তু তারপরেও সেই টেলিফোনের আওয়াজটা একদম তীক্ষ্ণভাবে আমার কানের ভেতরে ঢুকে যাচ্ছিল। এত পরিমাণ বিরক্ত লাগছিল, আমি দ্রুত ভয়ে ভয়ে নিচে নেমে গেলাম। কারণ একটু আগে যা দেখেছি তাতে ভয় পাওয়াটা একটু স্বাভাবিক ব্যাপার। তারপর আমি নিচে নেমে যখন সেই টেলিফোনটা কানে তুললাম, দেখলাম কি যে সেই টেলিফোনের মধ্যে থেকে শো শো আওয়াজ আসছে এবং দূর থেকে বাচ্চাদের দৌড়াদৌড়ি এবং হাসাহাসির শব্দ আসছে এবং খানিকক্ষণ বাদে মনে হচ্ছে সেই বাচ্চাদেরকে কেউ মারধর করছে। তারপর আমি হ্যালো হ্যালো করছি, কিন্তু কোনো হ্যালোর শব্দ আসছে না, ওই পাশ থেকে কোনো আওয়াজই আসছে না। খানিকক্ষণ বাদে একটা বিকট শব্দে টেলিফোনটা বন্ধ হয়ে গেল। আমিও টেলিফোনটা নিচে নামিয়ে রাখলাম। এটা কি ছিল? মনে হচ্ছিল খুবই ভয়ঙ্কর কোনো দৃশ্য হচ্ছে ওই পাশে। কানের মধ্যে থেকেই আমি শুনতে পাচ্ছি যে কোনো ভয়ঙ্কর কোনো দৃশ্য বা কোনো কিছু ঘটছে ওই পাশে, কিন্তু কারা করছে এটা, সেটাই তো আমি ভেবে কোলাতে পারছি না। আমি সারা রাত এই টেলিফোনের শব্দ এবং ওই কিড়িং কিড়িং শব্দ আমার কানে বাজতে লাগলো, মানে শব্দ হচ্ছিল না, তারপরে রোজ 12টা বাজলেই এই টেলিফোন কেন বেজে ওঠে এবং কেন ওই পাশ থেকে এরকম শব্দ হয়, সেটা কালকে কেয়ারটেকার আসলে আমি শুনবো। কারণ হচ্ছে এরকম বিষয়টা তো বিড়ম্বনা, তাই না?
পরের দিন সকাল হলো, সারা রাত একটু ঘুম হয়নি। পরের দিন ছিল অফ ডে। কেয়ারটেকার আসার সঙ্গে সঙ্গেই আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আপনাদের ড্রয়িং রুমে যে এরকম একটা টেলিফোন রাখা আছে, এই টেলিফোনটা প্রত্যেক দিন রাত 12টা হলেই বেজে ওঠে এবং আমি যখন তুলি তখন কোনো প্রকার শব্দই হয় না। ওই পাশ থেকে কোনো বাচ্চাদের আওয়াজ আসে এবং শোষ শব্দ হয়ে বন্ধ হয়ে যায়। এটা আসলে তো খুবই বিড়ম্বনাময়পূর্ণ বিষয়। আপনি দয়া করে এই টেলিফোনটা এখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। আর এই টেলিফোনটার নাম্বার কি আপনার জানা আছে? তখন কেয়ারটেকার বললেন, কোথায় টেলিফোন? এই টেলিফোন, এটার কথা বলছেন? এটা থেকে শব্দ আসবে কোত্থেকে? আর কল আসা তো একদম অসম্ভব ব্যাপার। কারণ হচ্ছে এই বাড়িতে কোনো টেলিফোনের লাইনই এখন নেই। হয়তো অনেক আগে ছিল, কিন্তু এই টেলিফোনটা তো অনেক বছর ধরে বন্ধ পড়ে আছে। এটা তো বাজার তো কোনো কথাই না। আমার সত্যি সত্যি এবার গায়ের পশম দাঁড়িয়ে গেল। কি অদ্ভুত ব্যাপার! টেলিফোনের বিল দেওয়া হয় না কয়েক বছর ধরে, আবার বলছে টেলিফোনের লাইনও নেই এই বাসায়। তাহলে তাহলে এই টেলিফোনটাতে আওয়াজ আসলো কিভাবে এবং রাত্রে 12টার পরে টেলিফোনটাতে রিং হয় কিভাবে? সেটাই তো কিছু বুঝতে পারছি না। তখন সেই কেয়ারটেকার টেলিফোনটা উঠিয়ে দেখালেন, বললেন কি যে এবার কানে নিয়ে দেখুন তো টেলিফোনটাতে কোনো শব্দ আসছে কিনা। আমি টেলিফোনটা কানে নিয়ে দেখলাম একদম ডেড। আমি বললাম, আরে এই টেলিফোনটা তো একদম ডেড হয়ে আছে। তখন কেয়ারটেকার বললেন, ডেড হবে না, আপনি দেখুন তো এটার সঙ্গে কোনো তারের সংযোগ আছে কিনা। তারটা এখান থেকে কাটা, দেখতে পেরেছেন? তাহলে বুঝুন, তাহলে এই টেলিফোনটা বাজবে কিভাবে বলুন তো? নিশ্চয়ই আপনার কোনো ভ্রম হয়েছে। আমি তখন তাকে বললাম, আচ্ছা যাই হোক, আপনি এই টেলিফোনটা এখান থেকে সরানোর ব্যবস্থা করুন। এটা মাঝে মধ্যে এমন বিকট শব্দে বেজে ওঠে যে আমার কানের পর্দা ছিঁড়ে যাওয়ার জোগাড়। আপনি এটাকে নিয়ে যান দয়া করে। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে স্যার, আপনি একদমই চিন্তা করবেন না। তারপর পেল্লাইকে ডেকে বললেন, এই টেলিফোনটা তুমি স্টোররুমে রেখে আসো। স্টোররুমটা এই বাংলা বাড়ি থেকে একটু বিচ্ছিন্ন, সামান্য খানিকটা দূরে ওই পাশে ছোট্ট একটা ঘর আছে। সেই স্টোররুমের ভেতরে আমার সামনেই পেল্লাই টেলিফোনটা ফেলে রেখে আসলো, কারণ ওইটা আর কোনো কাজের না, ওইটা নষ্টও হয়ে গেছে বোধ হয়। তবে আমি ভয় পাচ্ছি গত রাতের সেই কাহিনী দেখে আসলে কি এগুলো সত্য ছিল। আর আজকে যেহেতু বন্ধ ছিল, কেয়ারটেকারের সঙ্গে বসে বেশ খানিকক্ষণ গল্প করা যাবে, বাড়ি সম্পর্কে, আশপাশ সম্পর্কে। আমি সকালবেলা খাবার একসাথেই খেয়ে নিলাম। খেয়ে একটু হাঁটতে বের হলাম দুজন। সিগারেটের প্যাকেটটা বের করে কেয়ারটেকারের দিকে এগিয়ে দিতে দিতে বললাম, নিন সিগারেট খান। তিনি বললেন, আই ডোন্ট স্মোক। আমি বললাম যে স্মোক আমিও করি না, তবে নতুন একটা জায়গায় এসেছি, এরকম একটা জায়গায় স্মোক একটু বেশি করাই যায়, কি বলেন? তারপর তিনি বললেন কি যে না, আমি স্মোকিং ছেড়ে দিয়েছি, অনেক বছর হয়েছে, নতুন করে সেটাকে আর শুরু করতে চাচ্ছি না। তারপর জঙ্গলের মধ্যে দিয়ে সকালবেলার সেই দৃশ্য চোখেই না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি এবং কেয়ারটেকার দুইজনে চলে গেলাম সামনের দিকে হাঁটতে হাঁটতে। চারদিকে ঘন কুয়াশা, তখন পর্যন্ত সূর্যের আলো ফোটেনি। নভেম্বর ডিসেম্বরের সময়, একটু শীত শীত এবং চারিদিকে এরকম কুয়াশা পড়েছে। জঙ্গলের প্রত্যেকটা গাছ মনে হচ্ছে এক একটা প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই বাড়িটাতে কেউ থাকেন না কেন? দেখে মনে হচ্ছে অনেক বিলাসবহুল বাড়ি এবং ভালো একজন মানুষই তৈরি করেছিলেন, রুচিশীল মানুষ, তা না হলে এরকম বাড়ি কেউ তৈরি করে নাকি? তখন সেই লোকটি বললেন, হ্যাঁ সেটা সত্যি কথা বলেছেন। এই বাড়িটা আসলে এক সরকারি কর্মকর্তা ছিল, তিনি খুব সৎ এবং ভালো একজন কর্মচারী ছিলেন এবং তিনি এই এলাকায় তার সততার জন্য বিখ্যাত ছিলেন। কিন্তু একদিন কি হলো, তারপর সেই লোকটি থেমে গেল, বলল কি যে একদিন কি হলো মানে? তখন সেই কেয়ারটেকার বললেন, না না, ও তেমন কিছু না, আপনি ওইসব নিয়ে চিন্তা করবেন না, তবে বাড়িটা খুব ভালো, তাই না? কেয়ারটেকার প্রশ্নটা এড়িয়ে গেলেন এবং আমি বললাম কি যে হ্যাঁ তা ঠিক আছে, খুব সুন্দর বাড়ি এবং খুব রুচিশীল মানুষ ছিলেন তিনি, আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে। বাড়িটা কবে নাগাদ করা হতে পারে বলুন তো? তখন সেই কেয়ারটেকার বললেন, এই তো কবে নাগাদ হবে, 1980-র দশকে হবে, 80 বা 83-তে, এরকম সময়টাতে তৈরি করা। এবং এই বাড়িটা তখনকার সময়ের আধুনিক বাড়ির মধ্যে একটি ছিল এবং এখন পর্যন্ত এই বাড়িটা বেশ কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। আসলে কোম্পানি মাঝে মধ্যে কী করে, তাদের স্টাফদের জন্য দূর দূরান্তে এবং একটু সাইডের দিকে সস্তা টাইপের বাড়ি খোঁজে, যেখানে কিনা স্টাফদের রাখার সুবিধা হবে এবং স্টাফরা খুব সুন্দরভাবে থাকতে পারবে। সেজন্যই এরকম ছোটোখাটো বাড়ি বা এরকম পুরাতন বাড়িগুলো ভাড়া নেওয়া হয়, কম খরচেও হয়ে যায়, আবার স্টাফরাও খুশি থাকে। সব মিলিয়ে এই হচ্ছে ব্যাপার।
তারপর আমি সেই কেয়ারটেকারকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কি এখানেই? তিনি বললেন, না, আমার বাড়ি এখানে না, আমি তামিলনাড়ুতে থাকি, কিন্তু চাকরির সুবাদে এখানে থাকতে হচ্ছে। কি আর করা বলুন, আপনিও যেমন চাকরির সুবাদে বাংলাদেশ থেকে এখানে এসেছেন। আমি বললাম, তা ঠিক, চাকরির জন্য যে মানুষকে কোথায় কোথায় যেতে হয়, তবে টেলিফোনের রহস্যটা কিন্তু আমি বুঝতে পারলাম না। টেলিফোনটা এরকমভাবে বেজে উঠল। আমি গতকালকে সমস্ত ঘটনা কেয়ারটেকারকে বললাম কি যে, এটা জঙ্গল বাবু, এখানে কখন কি ঘটে সেটা বলাটা মুশকিল। তবে সবকিছু বিশ্বাস করবেন না, সবকিছু চোখে যা দেখবেন অবিশ্বাস করে দেখবেন কিছু কোনো সমস্যা নেই, বিশ্বাস করলেই ক্ষতি বাবু। তারপর আমি বললাম, তা অবশ্য ঠিক বলেছেন, বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করলেই সেটা আপনার ভয় আপনার মনের মধ্যে জেগে বসবে। অনেকে গল্প করতে করতে বেশখানিকটা ভেতরে চলে আসলাম। সামনে কি অদ্ভুত সুন্দর জায়গা, পাহাড়ি উপত্যকার সামনে বিশাল এক ঝর্ণা। এরকম ঝর্ণা দু চোখকে দেখা যায় না, কারণ দু চোখ ঝলসে যায় সৌন্দর্যের ঠেলায়। সারাদিন আমার এরকম ভাবেই কেটে গেল। সন্ধ্যা হওয়ার পরে যখন আমি ঘুমাতে গেলাম, আমি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। পেল্লাই ওখান থেকে চলে গেল ঠিক প্রতিদিন যে সময় সে যায় ঠিক সেই সময়ে। আমার ঘুম ভেঙে গেল ঠিক 12:59। আমার প্রত্যেক দিন কেন যেন এমন হচ্ছে যে 12:59 অথবা 12টা বাজে আমার ঘুমটা ভেঙে যাচ্ছে। এর আগের দিনগুলো তো টেলিফোনের জন্য ঘুমটা ভেঙেছিল, কিন্তু আজকে কেন ভাঙলো সেটাই বুঝতে পারলাম না। ঘুম থেকে উঠে বিছানার উপর বসে পড়লাম। হয়তো সেই ভয়েই ভেঙেছে, গতকালকে যে ভয় পেয়েছিলাম। ঠিক তখনই সেই টেলিফোনের বিকট শব্দে আবার আমার ঘুম ভেঙে গেল। আমি সত্যি এবার বিরক্ত হলাম, কারণ টেলিফোনটা আওয়াজটা আসছে কোত্থেকে। আমি খাট থেকে উঠে লাইটটা জ্বালালাম। লাইটটা জ্বালিয়ে দেখি দোতলার উপরে যে সিঁড়ির উপরে যে টেবিলটা রাখা আছে, সেই টেবিলের উপরেই সেই টেলিফোনটা রাখা। আমি সত্যি এবার অবাক হলাম, কারণ সকালবেলা পেল্লাই নিজের হাতে এই জিনিসটি ওই পাশের ওয়্যার হাউসে বা ওই স্টোররুমে রেখে এসেছে। কিন্তু এই টেলিফোনটা এখানে কিভাবে আসলো? নিশ্চয়ই পেল্লাই আবার এনে রেখেছে। আমার সত্যিই এবার খুব বিরক্ত লাগছে, কারণ টেলিফোনের এরকম কিরিং কিরিং শব্দ এবং এত বিশ্রী একটা শব্দ। আমি সঙ্গে সঙ্গে গিয়ে টেলিফোনটা কানে তুলে নিলাম। টেলিফোন থেকে শস্য শব্দ আসছে এবং একটা অন্যরকম খটখট আওয়াজ আসছে। গতবারের মতো চিৎকার চেঁচামেচি বা ওরকম কোনো শব্দ আসছে না। আমি কিছুই বুঝতে পারলাম না কি ব্যাপার, টেলিফোন থেকে এরকম বিকট আওয়াজ না এসে আবার খটখট আওয়াজ আসছে কিসের জন্য। আমি সঙ্গে সঙ্গে টেলিফোনটা নামিয়ে রাখলাম, কারণ তখন ওই পাশ থেকে বিকট একটা শব্দ এসেছে, যেটা কিনা আমার কানের ভেতর দিয়ে ঢুকে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো অবস্থা। আমি টেলিফোনটা নামিয়ে রাখলাম। তারপর টেলিফোনের হাতল ধরে টান দিতে দেখলাম টেলিফোনে কোনো তার নেই। কি আশ্চর্যজনক বিষয়, তার না থাকলে তো টেলিফোন ডেড দেখায় এবং ডেড থাকলে কোনো প্রকার শব্দ আসে না, কিন্তু এরকম শব্দ আসছিল কিসের জন্য টেলিফোন থেকে? তাহলে কি এটা ভুতুড়ে টেলিফোন? আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল এবং আমি টেলিফোন থেকে খানিকটা দূরে সরে দাঁড়ালাম। আশপাশটা খুবই ভয়ানক লাগছিল। সত্যি এবার আমার গায়ের পশম দাঁড়িয়ে গেল, কারণ টেলিফোনের ভেতর থেকে এরকম শব্দ আসছে। টেলিফোনটা সম্পূর্ণরূপে একদম ডেড হয়ে আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, সকালবেলায় এই টেলিফোন পেল্লাই আমার সামনে ওই স্টোর রুমে রেখে এসেছিল। আমার গা বেয়ে ঘাম পড়তে লাগলো। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে নিজের রুমে চলে গেলাম। তারপর আমি দরজাগুলো বন্ধ করে দিয়ে নিজের রুমে চুপচাপ ঘাপটি মেরে বসে রইলাম। খানিকক্ষণ বাদে একটা সিগারেট জ্বালালাম, কারণ হচ্ছে ভয় তখনও আমার গা বেয়ে ঘাম পড়ছিল। এরকম শীতের মুহূর্তে গা বেয়ে ঘাম পড়ে কিভাবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। এই টেলিফোনটা আশ্চর্য টেলিফোন। কালকে সকালবেলা পেল্লায় আসলে আমি আবার জিজ্ঞেস করব। আমি কখন যে এরকমভাবে গল্প করতে করতে বা মোবাইল টিপতে টিপতে কখন যে আমি ওই সোফার উপরে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। পরের দিন সকালবেলা পেল্লাইয়ের ডাকে ঘুম ভাঙলো। আমি উঠেই পেল্লাইকে ঝাড়তে শুরু করলাম। আচ্ছা পেল্লাই, তুমি এই টেলিফোনটা এখানে কেন রেখেছো বলো তো? পেল্লাই বুঝতে পারছে যে আমি তাকে কি বলছি। তিনি বলেন কি যে, বাবু, এই টেলিফোনটা তো আমি আপনার সামনেই স্টোর রুমে রেখে এসেছিলাম, তাহলে এখানে আবার কিভাবে আসলো? আমি তখন তাকে ইশারা দিয়ে বলতে লাগলাম, এখানে কিভাবে আসলো সেটা তুমি ভালোভাবে জানো, আমার কাছে জিজ্ঞেস করছো কিসের জন্য? দ্রুত এই টেলিফোনটাকে বিদায় করো। তারপর পেল্লাই আবার আমার সামনে, আমি তখন বারান্দায় দাঁড়িয়ে দেখছি, আমার সামনে সেই টেলিফোনটা নিয়ে সেই ঘরের ভিতরে রেখে আসলেন এবং তালা মেরে দিলেন এবং ও দূর থেকে ইশারা দিলেন যে আপনার সামনেই রেখেছি আমি, দেখুন। তারপর আমি খানিকটা নিশ্চিন্ত হলাম। টেলিফোনটার অবস্থা এরকম কাহিনী কেন হচ্ছে সেটাই কিছু তো বুঝতে পারলাম না। তারপর আমি সকালবেলা উঠে খাবার খেয়ে অফিসে চলে গেলাম। সারাদিন অফিস টুকটাক ভালোভাবেই কাটলো। সন্ধ্যার দিকে অফিস থেকে বাসায় ফিরলাম। বাসায় এসে এই প্রতিদিনকার মতো রুটিন,
পেল্লাই আমাকে খাবার তৈরি করে দিল, খাবার খেলাম, তারপর সে চলে গেল এবং আমি শুতে চলে গেলাম। এই জায়গাটা কেমন যেন বিরাম লাগে। আমার হেড অফিসে আমি বলেছি যে অন্য কোনো কাউকে থাকতে দেওয়ার জন্য এখানে অনুরোধ করেছি, কারণ হচ্ছে এখানে একা থাকাটা একটু অন্যরকম। পেল্লাই সন্ধ্যার পরে চলে যায় এবং সন্ধ্যার পরে জায়গাটা খুবই বিরান এবং ভৌতিক লাগে। হেড অফিস থেকে অবশ্য বলেছে একজন স্টাফ আসবে নতুন, সে আসলে জয়েন করলেই ওখানে থাকতে দেওয়া হবে এবং তখন দুজনে থাকলে হয়তো কোনো সমস্যা হবে না। মূলত কোম্পানি অনেক স্টাফ থাকার জন্য এই বাসাটা নিয়েছে, কারণ এই বাসার ভিতরে অনেক রুম আছে এবং স্টাফরা এখানে খুব সুন্দরভাবে থাকতে পারবে। আমি নিশ্চিন্ত মনে ঘুমাতে গেলাম, কারণ টেলিফোনটা আজকে ঘরের ভিতরে নেই। আমার টেলিফোনের বিকট আওয়াজে আবার ঠিক 12টা বাজে ঘুম ভেঙে গেল। টেলিফোনটা এবার ড্রয়িং রুমেও না, সিঁড়ির ওপরেও ওই টি টেবিলের ওপরেও না। টেলিফোনটা এবার সরাসরি আমার রুমের যে টি টেবিলটা আছে সেই টি টেবিলের পাশে ছোট্ট একটা জায়গার মধ্যে কিরিং কিরিং শব্দে বেজে উঠছে। সত্যি এবার আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি কম্বলের ভেতর থেকে মাথাটা বের করে আমি বুঝতে পারলাম যে টেলিফোনটা নিশ্চয়ই আমার ঘরের ভেতরে রাখা। এত পরিমাণ বিকট আওয়াজ হচ্ছিল যে আমি কানের ভেতরে হাত দিয়েও সেই আওয়াজকে আমি বন্ধ করতে পারছিলাম না। তারপর আমি অনেক সাহস নিয়ে হাতটা বাড়িয়ে টেবিল ল্যাম্পটা চালালাম। তারপর আমি দেখতে পেলাম ঠিক আমার সামনে টেলিফোনটা বাজছে এবং সেটা আমার থেকে 4-5 হাত দূরে। এবার এটা দেখে আমার সত্যি কম্বলের ভেতর থেকে ঘাম বের হতে লাগলো এবং আমি উঠে বসে পড়লাম। কি ব্যাপার, টেলিফোনটা এখানে এরকমভাবে কিসের জন্য বাজছে এবং এটা কি চাচ্ছে আমার কাছে, আর এই জায়গাটা এরকম কিসের জন্য? প্রথম দিন থেকে এই জায়গাটা আমার সঙ্গে অদ্ভুত এক রকমের গেম খেলে আসছে, কিন্তু এটা কিসের জন্য? আমি অনেকটা সাহস সঞ্চয় করে আয়াতাল কুরসি পড়ে সঙ্গে সঙ্গেই কম্বলের ভেতর থেকে বের হয়ে টেলিফোনটা ধরে বসলাম, কারণ আমি যতক্ষণ পর্যন্ত টেলিফোনটা না ধরবো এটা বাজতেই থাকবে। আমি যদি টানা 1 ঘন্টা টেলিফোন না ধরি তাহলে 1 ঘন্টায় 12টা থেকে শুরু করে 1টা পর্যন্ত বাজতেই থাকবে। এখানে প্রায় সপ্তাহখানিক হয়েছে আমি এসেছি এবং সপ্তাহখানিকের প্রত্যেক দিনই এই টেলিফোনটা ঠিক 12টা বাজে বেজে উঠেছে এবং যতক্ষণ না পর্যন্ত আমি এই টেলিফোনটা রিসিভ করেছি ততক্ষণ পর্যন্ত এটা বাজতেই থেকেছে। আমি এটা থেকে পরিত্রাণ কীভাবে পাবো সেটা কিছুতেই বুঝতে পারছি না। তবে সাহস সঞ্চয় করে টেলিফোনটা এবার তুললাম। খানিকক্ষণ শোষো আওয়াজ হলো, তারপর কিছুক্ষণ খটখট আওয়াজ হলো, তারপর সেখান থেকে জোরে একটা চিৎকারের শব্দ এসে বলল, হেল্প মি। এরকম একটা শব্দ শুনে আমি সেখানে কিভাবে স্থির থাকতে পারি। তারপর টেলিফোনটা আমি খট করে নামিয়ে রাখলাম, কারণ হচ্ছে টেলিফোনটা থেকে এরকম ভয়ানক একটি শব্দ আসবে যেটা কিনা আমার আত্মাকে কাঁপিয়ে দিচ্ছে। আমার গা ভেয়ে ঘাম পড়তে লাগলো। সব মিলিয়ে আমার অবস্থা কি দাঁড়ালো সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। খানিকক্ষণ বসে রইলাম, বসে তারপর টেলিফোনের এই শোষো শব্দ খটখট আওয়াজ নিয়ে একটু গবেষণা করতে লাগলাম। ভাবলাম যে এই টেলিফোনটা এখানে কিভাবে আসছে, তার থেকে বড় কথা যে এই টেলিফোনটা আমাকে কি বলতে চাচ্ছে সেটাই আমাকে খুঁজে বের করতে হবে। আমি বেশ খানিকক্ষণ ঘাটাঘাটি এবং নাড়াচাড়া করে বুঝতে পারলাম, আরে এই টেলিফোনটাতে যেরকম শব্দ আসছে এটা তো অনেকটা মর্ফ কোডের প্যাটার্নের মতো মিলে যায়। বিষয়টা খুবই অদ্ভুত না? আমি সঙ্গে সঙ্গেই সেই টেলিফোনটাকে আবার কানে নিলাম যদি কোনো শব্দ আসে, কিন্তু না, এবার কোনো শব্দ আসছে না, একদম ডেড, কোনো শব্দ আসছে না। তার মানে কি এই টেলিফোনটা প্রত্যেকদিন রাত 12টা হলেই বেজে ওঠে? সেটাই আমি বুঝতে পারছি না। রাত 12টা হলে বেজে উঠবে কিসের জন্য, আর এটা কি বলতে চাচ্ছে আমাকে? এই খটখট শব্দ আমার মাথায় যখন বসলো তখন মনে হলো যে এটা মর্ফ কোডের কোনো একটা প্যাটার্ন, এটাকে ডিকোড করতে হবে। ডিকোড করলেই এই টেলিফোনের রহস্য আমি উদ্ঘাটন করতে পারবো। অপেক্ষা করতে হবে পরের দিন রাত 12টা বাজার, কারণ এই টেলিফোন অন্য কোনো সময় বেজে ওঠে না, ঠিক রাত 12টা বাজলেই এই টেলিফোন বেজে ওঠে। আমি সারা রাত ঘুমালাম না, কারণ আমার ঘুম পাচ্ছিল না। কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ওই মর্ফ কোড কিনা সেটা আমি শিওর হচ্ছি বা সেই কোডটা আমি খাতায় তুলছি এবং সেটা ডিকোড করছি, ততক্ষণ পর্যন্ত আমার স্থির হতে পারবো না আমি, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। তারপর আমি এরকম চিন্তা করতে করতে যে কখন ঘুমিয়ে পড়লাম। কিন্তু কথা হচ্ছে যে এরকম বিকট শব্দ আসবে কিসের জন্য, বাচ্চাদের আওয়াজ আসবে কিসের জন্য, এরকম খটখট আওয়াজও আসবে কিসের জন্য? সব মিলিয়ে সব কিছু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। আমি তারপর পরের দিন সকালবেলা উঠে অফিসে চলে গেলাম। সারাদিন অফিস করে এসে সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া শেষ করে পেল্লাইকে বিদায় দিয়ে আমি নিজের ঘরে চলে গেলাম। টেলিফোনটা তখনও সেখানে পড়ে আছে। আমি আজকে চিন্তা করলাম যে এই টেলিফোনটা যেহেতু একদম ওপর নিচ করে রাখা, একটু নামিয়ে দেখি কল আসে কিনা। আমি ডায়ালারটা নিচে নামিয়ে রাখলাম।
ঠিক রাত 12টা পর্যন্ত অপেক্ষা করলাম। 12টা 59 বাজে। আমি জানি যে আজকেও ঠিক 12টা বাজে কল আসবে। আমি খাতা কলম নিয়ে সেটার পাশে বসে আছি এবং বসে বসে ভাবছি যে এটা যদি যেন মর্ফ কোড হয়। কারণ হচ্ছে অনেক ছোটবেলায় মর্ফ কোড শিখেছিলাম নিজের প্রয়োজনে আর কি। ছোটবেলায় বলতে তখন আমি স্কুলে পড়ি। মর্ফ কোড শেখার জন্য একটা অন্যরকম চিন্তাধারাই ছিল আমার, এবং সেই মর্ফ কোডটা আমি নিজে নিজেই শিখেছিলাম। শিখতে অবশ্য অনেক সময় লেগেছিল, তবে পুরোপুরিভাবে পারি না। দেখি ডিকোড করতে পারি কিনা। তারপর ঠিক 12টা বাজার সঙ্গে সঙ্গে টেলিফোনটা গিরিং গিরিং করে বেজে উঠল। এই জীবনের প্রথম দেখলাম কোনো টেলিফোনের ডায়ালার নিচে নামানো সত্ত্বেও টেলিফোনটাতে রিং হচ্ছে। শুধুমাত্র কি তাই, টেলিফোনটাতে কোনো সংযোগই নেই। সংযোগ না থাকা সত্ত্বেও এই টেলিফোনটা থেকে এরকম ভাবে শব্দ হচ্ছে। তার মানে নিশ্চয়ই এই টেলিফোনটাতে কোনো রহস্য আছে এবং এই টেলিফোনটা আমাকে কিছু বলতে চাচ্ছে। আমি টেলিফোনটার সঙ্গে সঙ্গে কানে নিলাম। কানে নেওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমে কিছু শস্য শব্দ হতে লাগলো, তারপর বেশ খানিকক্ষণ খটখট শব্দ হতে লাগলো। আমি এবার স্পষ্ট বুঝতে পারছি এই খটখট শব্দগুলো মর্ফ কোড, এবং আমি সঙ্গে সঙ্গেই সেটা একে একে করে খাতায় নোট করে নিলাম। মর্ফ কোডটা বেশ জটিল মনে হচ্ছে এবং বেশ খানিকক্ষণ সেই মর্ফ কোডটা চালু হয়ে তারপর বন্ধ হয়ে গেল এবং লাস্টের দিক দিয়ে হঠাৎ করে খট করে টেলিফোনটা ডেড হয়ে গেল। কিছুই বুঝতে পারলাম না। তার মানে কি টেলিফোনটা আমার উপর নজর রাখছে এবং সে কি বুঝতে পেরেছে যে আমি এই মর্ফ কোডটা আমি বুঝতে পেরেছি এবং সেটা আমি খাতায় টুকে রেখেছি? কারণ অন্যান্য দিনের সিগন্যালের থেকে আজকের সিগন্যালটা একটু ভিন্ন। এবং ঠিক তখনই আমার সেই টেলিফোনটা যখন ডেড হলো, আমি টেলিফোনটা রেখে দিলাম। ঠিক তখনই বাইরে থেকে একটা বিকট শব্দে আমার হুঁশ ফিরল। আমি শুনতে পেলাম বাইরে থেকে কেউ একজন চিৎকার করছে, এবং এই কয়েকদিন আমি যে চিৎকার চেঁচামেচিগুলো টেলিফোনের মধ্যে শুনেছি সেটা এখন বাইরে থেকে শোনা যাচ্ছে। এবার সত্যি আমার গায়ের পশম দাঁড়িয়ে গেল। আসলে এই জায়গাটার রহস্য কি সেটাই তো আমি বুঝতে পারছি না। চারিদিকে এরকম রহস্যময় একটা জায়গা, আর এই টেলিফোনটা কি বলতে চাচ্ছে? তাহলে কি কোনো আত্মা এই টেলিফোনটাকে নিজের দখলে করে নিয়েছে? কারণ একটা বিষয় আমি ঠিকভাবে বুঝতে পারছি না। টেলিফোনটাকে যতই এই ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, ঠিক ততই এই টেলিফোনটা আমার কাছাকাছি চলে আসছে। আর এই টেলিফোনটার মধ্যে তো যদি কোনো আত্মাই থাকতো এবং সেটা যদি কোনো খারাপ আত্মা থাকতো, তাহলে নিশ্চয়ই আমার এতক্ষণ ক্ষতিসাধন করে ফেলতো। ক্ষতি যেহেতু করেনি, তার মানে এর মধ্যে কোনো খারাপ আত্মা নেই। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। ধুরো, আমি সব কি ভাবছি? আত্মা টাত্মাই সব কিছু হয় না। তবে যে মর্ফ কোডটা আমি লিখেছি, এটাকে ডিকোড করতে হবে। বেশ কিছু জটিল জটিল শব্দ আছে। কয়েকটা শব্দ অবশ্য আমি বের করতে পেরেছি। সারা রাত বসে সেই মর্ফ কোডটা আমি ডিকোড করতে লাগলাম, কিন্তু পুরোপুরিভাবে ডিকোড করতে পারছি না। কারণ বেশ জটিল জটিল শব্দ, যা কিনা আমি পারি না। বেশ কয়েক বছর আগে স্কুলে থাকতে মর্ফ কোড শিখেছিলাম। মর্ফ কোডে একটু ধার দিতে হবে, তাহলেই এটা ডিকোডিং করা সম্ভব। আমি সেই পৃষ্ঠাটা ছিঁড়ে পরের দিন অফিসে আমার পকেটে করে নিয়ে গেলাম। সারাদিন অফিসে বসে এগুলোই ঘাটাঘাটি করতে লাগলাম। একটা পর্যায়ে অফিস প্রায় শেষ হয়ে আসবে, ঠিক তখনই মর্ফ কোডের সমস্ত সিগন্যালগুলো আমি একদম ডিকোড করে ফেললাম। ডিকোড করে জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম। অফিসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি মনে মনে ভাবলাম, ছি, এটা কি করেছি? অফিসের সবাই এরকমভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে যে আমি কোনো ভুল কাজ করে ফেলেছি। কিন্তু আমি যে বিরাট কার্য সাধন করে ফেলেছি সেটা তো অফিসের কেউ জানে না। আমি চুপচাপ বসে নিজের ডেস্কে সেই মর্ফ কোডগুলো পড়তে লাগলাম। সেখানে অনেকটা এরকম দেখাচ্ছিল, আমার নাম আপ্পু মাদান। আমি এখানকার একজন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলাম। আমাকে এবং আমার পরিবারকে খুন করা হয়েছে। আমাদের সকলের লাশ পাথর বেঁধে অমুক একটি কুয়ার ভেতরে ডোবানো আছে এবং একটি ডায়েরি বাথরুমের কোমরের পেছনে লুকানো আছে। এতটুকু লিখেই এই মর্ফ কোডটি শেষ হয়ে গেল। তবে মর্ফ কোডটি আমি পুরোপুরিভাবে ডিকোড করতে পারিনি। কিছু জায়গায় ভুল আছে, সেই ভুলকে সমেত করে আমি একটা অর্থ দাঁড় করিয়েছি। যদি এটা সত্য হয় এবং সত্যি সত্যি যদি এরকম কোনো কিছু ঘটে থাকে, তাহলে আসলে খুবই চাঞ্চল্যকর বিষয় হবে। কিন্তু আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল এটা ভেবে যে একজন আত্মা আমার সঙ্গে কথা বলছে, এবং আমি গতকালকে যা ভেবেছিলাম সেটা একদম সঠিক। একজন আত্মা আমার সঙ্গে কথা বলছে, এবং সেটাও টেলিফোনের মাধ্যমে। আমার গলা শুকিয়ে আসলো এবং বুক তখনও চিনচিন করে কাঁপছে। আমি সঙ্গে সঙ্গেই পানির গ্লাসটা নিয়ে দ্রুত ঢকঢক করে পানিটুকু গিলে খেয়ে ফেললাম, কারণ আমার গলা শুকিয়ে তখন কাঠ হয়ে গিয়েছিল এবং আমি বুঝতে পারছিলাম যে আমি বেশ কয়েকদিন ধরে একটা আত্মার সঙ্গে বসবাস করছি, এবং সেটা একটা টেলিফোনের মধ্যে দিয়ে আমাকে জানান দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই লোকটি আমাকে মর্ফ কোডের মাধ্যমে কেন জানালো? তাহলে কি লোকটির মর্ফ কোডে খুব ভালো ছিল?
এবং তিনি খুব জ্ঞানী ছিলেন। এখন আমার হিসাব তাহলে পুরোপুরিভাবে মিলে যাচ্ছে। সেদিনকে কেয়ারটেকার বলার চেষ্টা করেছিল যে এখানে নাকি এক রেল কর্মকর্তা থাকতো এবং তিনি নাকি খুব ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খুব সৎ লোক ছিলেন। তাহলে এনাকে কারা মেরেছে সেটাই তো কিছু বুঝতে পারছি না। আমি দ্রুত অফিস থেকে বেরিয়ে গেলাম। অফিস কার্যক্রম তখনও শেষ হয়নি। আমি বসকে বললাম, বস আমাকে খুব দ্রুতই একটু বের হতে হবে, খুব তাড়া আছে। আমি দ্রুত অফিস থেকে বেরিয়ে অফিসের গাড়িটা নিয়ে দ্রুত বাড়ির দিকে চলে আসলাম, কারণ বাড়িতে এসে আমাকে সেই ডায়েরিটা খুঁজে বের করতে হবে এবং এই মর্ফ করে সত্যি সত্যি এরকম কোনো কিছু আছে কিনা সেটা আমাকে বের করতে হবে। আমি কেয়ারটেকারের জন্য অপেক্ষা করতে লাগলাম। উনি আজকে আসবে কিনা সেটা আমি বুঝতে পারছি না, কারণ কেয়ারটেকারের কাছ থেকে সমস্ত তথ্য আমার কাছে শুনতে হবে এবং এরকম টেলিফোনের রহস্যটা বা কি সেটাই ওনার কাছ থেকে যদি জিজ্ঞেস করি তাহলে পাওয়া যাবে হয়তো। আমি বাড়িতে এসে দ্রুত দরজা খুললাম। পেল্লাই এসে আমাকে বলল, কি ব্যাপার বাবু, এত তাড়াহুড়ো করে কোত্থেকে আসলেন? আমি বললাম, পেল্লাই একটা কাজ করো তো, দ্রুত তুমি স্টোর রুমে যাও, স্টোর রুমের কমোডের পাশটা একটু দেখো তো সেখানে কোনো ডায়েরি আছে কিনা। তখন পেল্লাই বলল, না না বাবু, ওইখানে তো কোনো কমোডই নেই, কারণ ওইখানে তো কোনো বাথরুমই নেই, তাহলে কমোড আসবে কোত্থেকে? আমি তখন পেল্লাইকে বললাম, তুমি বেশি কথা বলো, দ্রুত চাবিটা নিয়ে আসো, আমি উপর থেকে আসছি। আমি দ্রুত করে ঘরের সমস্ত কমোডগুলো খুঁজতে লাগলাম, কিন্তু ঘরের সমস্ত কমোডগুলোর পেছনে কোথাও সেই ডায়েরিটা পেলাম না। পেল্লাই তখন দ্রুত আসলো, এসে বলল, বাবু চাবি নিয়ে এসেছি। আমি তার হাত থেকে চাবিটা নিয়ে দ্রুত গতিতে সেই স্টোর রুমের দিকে যেতে লাগলাম, কারণ স্টোর রুমের মধ্যে ছোট্ট একটা বাথরুম আছে সেটা আমি দেখেছি। কারণ সেদিনকে আমি স্টোর রুমে ঢুকেছিলাম পেল্লাইয়ের সঙ্গে যখন টেলিফোনটা রাখতে যাচ্ছিলাম, এবং তখনই আমি দেখেছি যে ওইখানে ছোট্ট একটা বাথরুম আছে এবং সেখানেও নিশ্চয়ই কমোড আছে এবং সেই কমোডের পাশেই নিশ্চয়ই রাখা আছে, কারণ ঘরে কোথাও নেই যেহেতু এই একটা অপশনই আছে। আমি মনে মনে ভাবছিলাম যেন এটা সত্যি হয় এবং সেটা যেন আমি খুঁজে পাই। তারপর দরজা খুলে সঙ্গে সঙ্গেই আমি সেই বাথরুমে চলে গেলাম। তারপর বাথরুমের কমোডের ফ্লাশ ট্যাঙ্ক বের করে আমি দেখতে পেলাম সত্যি সত্যি সেখানে পলিথিনে মোড়ানো একটা ডায়েরি রাখা আছে। আমার পরানটা যেন উড়ে গেল। কি ব্যাপার, আশ্চর্যজনক ব্যাপার, টেলিফোনে যা বলেছে সেটা সত্যি এবং মর্ফ কোডের মাধ্যমে সেটা বলা হয়েছে। আমার গায়ের লোম তখন সত্যি সত্যি দাঁড়িয়ে গেল। আমি ডায়েরিটা হাতে তুলে নিলাম। হাতে তুলে নিয়ে তারপর পেল্লাইকে বললাম, দরজাটা লাগিয়ে দাও, দরজাটা লাগিয়ে দাও দ্রুত। তখন পেল্লাই দরজা লাগিয়ে দিল। তারপর পেল্লাই আমার পেছন পেছন আসতে শুরু করলো। আমি বললাম, পেল্লাই তুমি চলে যাও, তুমি খাবার সময় এসো, ঠিক আছে? পেল্লাই বলল, বাবু আপনার ঘরের মধ্যে সেই টেলিফোনটা দেখতে পেলাম, টেলিফোনটা আপনি ঘরে নিয়েছেন কিনা? আমি বললাম, টেলিফোনের বিষয়ে তোমার কিছু জিজ্ঞেস করতে হবে না, তুমি যাও, তাড়াতাড়ি যাও এখান থেকে। তারপর আমি পেল্লাইকে বের করে দিয়ে ঘরের দরজা লাগিয়ে দিলাম। ডায়েরিটা বেশ পুরাতন এবং পরিত্যক্ত হয়ে আছে, অনেক বছর পুরানো, নিশ্চয়ই অনেক বছর পুরানো হবে, কারণ কেয়ারটেকার বলেছিল এই বাড়িটা 1980 বা 90-এর দশকে করা, এর মাঝখানে কোনো একটা সালে করা। তার মানে নিশ্চয়ই এই ডায়েরিটার বয়স 30-35 বছরের বেশি হবে। তখনকার সময়ে নিশ্চয়ই এই ডায়েরিটা লেখা। আমি সঙ্গে সঙ্গেই সেই ডায়েরিটা খুলে ফেললাম। খুলে দেখলাম বেশ পুরাতন এবং ডায়েরিতে উপরে লেখা 1984 সাল। আমার সত্যি এবার খুব বেশি নিঃশ্বাস ভারী হয়ে আসছে, কারণ অদ্ভুত রকমের এক রহস্য উন্মোচন করতে চলেছি আমি। এটা আসলেই অদ্ভুত না? হঠাৎ করে টেলিফোনের শব্দ আসা এবং তার থেকে মর্ফ কোডের মাধ্যমে এরকম একটা ডায়েরি খুঁজে পাওয়া, এটা আসলেই অদ্ভুত ব্যাপার। আমি ডায়েরিটা নিয়ে তখন বসে পড়লাম। ঠিক তখনই পেল্লাই কলিং বেলে চাপ দিল। তখন আমি বললাম, কে কে নিচে? পেল্লাই তখন বলল যে, বাবু খাবার নিয়ে এসেছি, আমি দ্রুত আপনাকে খাইয়ে চলে যাব। আমি পেল্লাইকে বললাম, পেল্লাই তুমি খাবারগুলো রেখে চলে যাও, আমি খেয়ে নিব। তারপর তিনি রেখে চলে গেলেন। রাত তখন 8টা কি 8:30 বাজে। আমি ডায়েরির প্রথম পৃষ্ঠাটা খুললাম। আমার নাম আপ্পু মাদান, আমি একজন রেল কর্মকর্তা। আমার পরিবার নিয়ে এইখানটায় আমি নতুন বাড়িটা করেছি। সব মিলিয়ে বাড়িটা করার পরে আমার কাছে খুবই ভালো লাগছে। আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে আমি আমার পরিবারের জন্য একটি বাড়ি তৈরি করব এবং সেই বাড়িতেই আমি থাকব। এখন খুব ভালো লাগছে যে আমি আমার পরিবারের জন্য একটা বাড়ি নিশ্চিত করতে পেরেছি। তবে সেটা অবশ্যই আমি সৎ পথে থেকে করেছি। অসৎ পথে চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি, কারণ আমার পরিবারের কাছে আমি সবসময় সৎ থাকতে চাই। এরকম করে এক এক পৃষ্ঠা করে উল্টাতে লাগলাম। পরের পৃষ্ঠায় বেশ কয়েক মাস পরের লেখা। আমার স্ত্রী আবার অন্তঃসত্ত্বা হয়েছে। আমাদের ঘরে নতুন আরেকজন সদস্য আসতে চলেছে। আমরা সবাই বেশ খুশি। এরকম করে খণ্ড খণ্ড বেশ কিছু লেখা আছে। আজকে আমি অনিতার সঙ্গে বাইরে ঘুরতে গিয়েছিলাম। একটা রিসর্টের মতো জায়গায় গিয়েছিলাম।
জায়গাটা খুবই সুন্দর। এরকম করে খুব সুন্দর করে পারিবারিক সব লেখা এটার ভিতরে লেখা। আমি দেখে সত্যি তাদের পারিবারিক কাহিনী শুনে অবাক হচ্ছিলাম। একটা লোক এতটা গোছানো কিভাবে হতে পারে। কিন্তু যখন 1984 শেষে 85 শুরুর দিকের একদম শুরুর দিকের লেখাগুলো পড়তে লাগলাম, তখন থেকে এই পরিবারের উপর একটা অন্যরকম শনি নামে আসতে লাগলো। তিনি লিখলেন, আজকে অফিসে বেশ ঝামেলা হয়েছে। একদল কন্ট্রাক্টর এসেছিলেন আমাকে ঘুষ দেওয়ার জন্য। অফিসের মধ্যে বড় কোনো গোলমাল চলছে। কারণ হচ্ছে সরকার পক্ষের কিছু লোক এসেছিল আমার উপর প্রেশার দিতে। এই কন্ট্রাক্টররা যদি এই প্রজেক্ট সাইন করায় তাহলে তাদের অনেক বড় ফায়দা হবে। আমাকে প্রায় 10 কোটি টাকা ঘুষ দেওয়ার কথা বলেছে। তখনই আমি বুঝে গিয়েছি যে এটা নিশ্চয়ই কোনো বড় ধরনের ঘাপলা। আমি সরাসরি না করে দিয়েছি। আমার স্ত্রী আনিতাকেও জানিয়েছি। সে বলেছে, তুমি একজন সৎ মানুষ, এজন্যই তোমাকে আমি পছন্দ করি, কখনো অসতের পথে যেও না। এর কয়েকদিন পরে লেখা, অনিতার সঙ্গে আমার আজকে ঝগড়া হয়েছে। কারণ হচ্ছে অফিস থেকে আমাকে অনেক প্রকার প্রেশার দেওয়া হচ্ছে এবং সেই প্রেশারের জোরেই আজকে বাড়িতে এসে অনিতার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। যদি আমি ঘুষ না নিই তাহলে আমাকে নানান ধরনের হুমকি ধামকি দিয়েছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এর পরের পৃষ্ঠায় লেখা, আজকে কয়েকজন গুন্ডা আমাদের বাড়িতে এসে ভাঙচুর করেছে। বিষয়টা আস্তে আস্তে খারাপ দিকে যাচ্ছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এর পরের দিনের ডায়েরিতে লেখা, আজকে আনিতা বাচ্চাদেরকে নিয়ে স্কুল থেকে ফিরছিল। তখনই রাস্তায় কিছু বখাটে লোকজন তাকে বিরক্ত করেছে। রোজকার রুটিন হয়ে গিয়েছে, ঘরে ঢিল মারা, আনিতাকে বিরক্ত করা এবং আমাকে অফিসে নানান ঝামেলার মুখোমুখি হওয়া। সব মিলে আমি এসব নিতে পারছি না। ভাবছি অফিস থেকে রিজাইন দিয়ে দিব। কারণ হচ্ছে এরকম আর চলা যায় না। কিন্তু সেটা দিলেও অনেকটা লাভ হবে না, কারণ আমার পরিবর্তে হয়তো অন্য কোনো কর্মকর্তা আসবে। সে এসে সেই দুর্নীতিগুলোই তো করবে। কি করব সব মিলিয়ে বুঝতে পারছি না। এই ভ্রষ্টাচার সরকারের বিরুদ্ধে কি আমার যাওয়া উচিত? এসব নেতাকর্তাদের আসলেই খুব বড় শাস্তি হওয়া উচিত। তারপরের পৃষ্ঠায় লেখা, আজকে আমাদের অফিসে বেশ কয়েকজন বড় বড় নেতাকর্তা এসেছিল এবং তারা এসে আমাকে ধমকি দিয়েছে এবং শাসিয়ে গিয়েছে। সব মিলিয়ে পরিবারকে হুমকির মুখে ফেলতে যাচ্ছি আমি। আমার সত্যি কোনো কিছু ভালো লাগছে না। এর পরের পৃষ্ঠায় আর কোনো কিছু লেখা নেই। সত্যিই আমি দেখে অবাক হলাম। কারণ হচ্ছে একজন মানুষ মরে যাওয়ার পরেও তার মারা যাওয়ার কারণ আমাদেরকে বলছে এরকমভাবে মর্ফকোডের মাধ্যমে। সত্যি আমি অবাক হলাম। ডায়েরির পরবর্তী পৃষ্ঠাগুলো আমি ওলটপালট করতে লাগলাম, কিন্তু কোথাও সেই ডায়েরির পৃষ্ঠাগুলো ছিল না আর কি, এবং কোথাও সেই ডায়েরিতে কিছু লেখা নেই। হঠাৎ করে আমি দেখতে পেলাম সেই ডায়েরির ভিতর কিছু লেখা স্পষ্ট হচ্ছে এবং দৃশ্যমান হচ্ছে। এগুলো দেখে সত্যি সত্যি আমি ডায়েরিটাকে নিচে ফেলে দিলাম। কারণ হচ্ছে অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে কিছু লেখা দৃশ্যমান হচ্ছে। এটা কি সত্যি ছিল নাকি অবাস্তব সেটা দেখার জন্যই ভয়ে ভয়ে আমি ডায়েরিটাকে তুললাম। তারপর তুলে যখন আমি দেখলাম সত্যি সত্যি এর পরের পৃষ্ঠাগুলোতে লেখা চালু হয়ে গিয়েছে এবং বেশ কয়েক পৃষ্ঠা লেখাও রয়েছে। আমি সঙ্গে সঙ্গে সেই ডায়েরির লেখাগুলো পড়তে লাগলাম। তারপর সেখানে লেখা ছিল যে আজকে বেশ কয়েকজন লোক আমার বাড়িতে ভাঙচুর করেছে। দুজন লোক আমার বাড়ির ভিতরে ঢুকে আসলো। তখন বৃষ্টির রাত ছিল। বাড়ির ভিতর ঢুকে এসে আমার গার্ড এবং কেয়ারটেকারদের মারতে শুরু করলো। আমি নিচে নেমে আসলাম। তারপর আমাকে দুজন ধরে মারধর করতে শুরু করলো এবং সেই নেতা, যে কিনা আমাকে ঘুষ দিতে চেয়েছিল, এবং অফিসের আরও বেশ কিছু বড় বড় কলিগরা সেখানে এসেছে এবং এসে বলল কি যে, তুই কি এখানে সাইন করবি নাকি তোর পরিবারকে খতম করে দিব? তখন সেই লোক দুটো আমাকে বলতে লাগলেন যে দ্রুত সাইন কর, না হলে তোর এই বাচ্চা দুটোকে একদম গলা কেটে ফেলবো। কারণ বাচ্চা দুটোর গলায় তখন ছুরি ধরা ছিল এবং আমার স্ত্রী আনিতার গলায়ও ছুরি ধরা ছিল। সকলে তাদেরকে ধরে ছুরি একদম গলায় ধরে রেখেছে। আমি তখন বললাম, আমার প্রাণ গেলেও আমি সাইন করব না। তারপর আনিতা বলতে লাগলো, তুমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্তও সৎ থাকবে এবং আমি চাই যে তুমি এই ফাইলে সিগনেচার করবে না। তখন আমি বলতে লাগলাম, আনিতা, জীবনের থেকে আর বেশি কি আছে বলো, আমি সিগনেচার করে দেই। তখন সেই লোকগুলো বললেন যে এই তো ভালো ভালো ছেলের মতো সিগনেচার করতে হয়। কিন্তু ততক্ষণে আমার একটি ছেলের গলা কেটে দিয়েছে। কারণ হচ্ছে আনিতা বারবার না করতেছিল। এই কথা দেখে আমি সঙ্গে সঙ্গেই উঠে তাদেরকে মারধর করতে শুরু করি। কিন্তু ততক্ষণে আনিতা এবং আমার দ্বিতীয় ছেলে, তারও গলায় ছুরি বসিয়ে দেওয়া হলো এবং ছুরি বসিয়ে দিয়ে তাকেও মেরে ফেলা হলো। আমি তখন তাদেরকে প্রহার করতে লাগলাম, কিন্তু কোনোভাবেই তারা আমাকে ছাড়ছিল না এবং সর্বশেষে তারা আমার গলায় ছুরি চালিয়ে দিতে দ্বিধাবোধ করল না। তারপর তারা সেইখান থেকে চলে গেল এবং সপরিবারে আমাদেরকে হত্যা করল। সেদিনের পরে আমাদের লাশগুলো ওইখানকার পাশের একটি বিরান পুকুর আছে
যেখানে কেউ যাতায়াত করে না। সেই পুকুরের মধ্যে পাথর বেঁধে আমাদেরকে পানির ভেতরে ফেলে দেওয়া হলো। এগুলো আমি পড়ছিলাম আর মনে মনে ভাবছিলাম, আমি কি সত্যি কোনো থ্রিলার সিনেমা দেখছি, নাকি এগুলো আমার মনের ভুল। তারপর আমি ডায়েরির পৃষ্ঠাগুলো পেছন দিকে উল্টালাম, যে পড়াগুলো আমি অলরেডি পড়েছি। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, সেই লেখাগুলো সেখানে নেই। আশ্চর্য তো, একটু আগে যে লেখাগুলো দৃশ্যমান হলো সেটা আবার অদৃশ্য হয়ে গেল। আমি এসব বিষয় নিয়ে সত্যি অনেকে মনস্তাত্ত্বিক স্ট্রেসের মধ্যে ছিলাম। তখন দেখি বাইরে ভোরের আলো ফুটেছে। আমাকে দ্রুত অফিসে যেতে হবে। অফিসে যাওয়ার আগে আমাকে দ্রুত থানায় যেতে হবে। কিন্তু আমি যদি এসব বিষয় নিয়ে থানাতে সরাসরি বলি, তাহলে এরা আমাকে সরাসরি জেলে ভরে দিবে। কারণ হচ্ছে, বলবে কি যে আমি খুন করেছি। কিন্তু কিছুক্ষণ বাদে আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আমি তো এই দেশের না, বা এই দেশে জীবনে কোনোদিন আসিনি, তাহলে এরা আমাকে গ্রেফতার করবে কোন দোষে বা কিসের জন্য? সেজন্য আমি দ্রুত থানায় চলে গেলাম, অফিসে না গিয়ে। থানায় গিয়ে থানার সেকেন্ড অফিসারকে বললাম, আমি একটা কেস ফাইল করতে চাই এবং আমি কিছু জিনিস খুঁজে পেয়েছি। এই জিনিসের ভিত্তিতে আমি একটা কেস দায়ের করতে চাই। আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন, নিশ্চয়ই এরকম কোনো কেস আপনাদের থানায় অলরেডি করা আছে। আমি যখন সমস্ত বিষয় খুলে বললাম, তখন সেখানকার এক অফিসার বললেন কি যে, আরে এটা তো আপ্পু মাদান মার্ডার কেসের কেস, তাই না? দেখি ডায়েরিটা, আপনি এটা কোথায় পেয়েছেন? তখন আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম, তবে টেলিফোনের এই মর্ফ কোডের বিষয়টা বললাম না, অথবা পরবর্তীতে দৃশ্যমান হলো যে লেখাগুলো, সেগুলোর কথাও বললাম না। কারণ হচ্ছে, আমি এগুলো যদি বলি তারা নির্ঘাত আমাকে পাগল মনে করবে। কারণ পাগল না হলে কেউ আত্মায় বিশ্বাস করে নাকি, অথবা এরকম টেলিফোনের মাধ্যমে আমাকে জানিয়েছে সেটা বিশ্বাস করে নাকি? তবে ডায়েরিটার বিষয় যে সত্য, সেটা একদমই অস্বীকার করা যায় না। আমি তখন তাকে ডায়েরিটা দেখালাম এবং তারা বললেন কি যে, আরে এটা তো সত্যি সত্যি আপ্পু মাদানের লেখা, এবং সত্যি সত্যি এই কেসটা প্রায় আজকে থেকে 30 বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল এবং আনসলভড অবস্থায় রয়েছে। দ্রুত ফাইলটা নিয়ে এসো তো আপ্পু মাদানের। তারপর কনস্টেবল ভেতর থেকে আপ্পু মাদানের সেই ফাইলটা নিয়ে আসলো। সেটা আনসলভ একটা কেস, পুরো পরিবার সহ গায়েব হয়ে গিয়েছিল এবং পরিবার কোথায় গিয়েছে, কি হয়েছে কেউ জানে না, হঠাৎ করে একদিন গায়েব। কিন্তু এই কেসটার রহস্য তারা আজ পর্যন্ত উন্মোচন করতে পারেনি। যখন এই কেসের সমস্ত নথিপত্র তারা ঘাটাঘাটি করলো, আপ্পু মাদানের লাশ তারা চারিদিকে খুঁজতে লাগলো এবং বুঝতে পারলো সত্যি সত্যি আপ্পু মাদানকে হত্যা করা হয়েছিল। তখন সেখানকার এক অফিসার আমাকে বলল যে, আপনি কোথায় থাকেন বলুন তো, আর আপনি এত কিছু জানেন কিভাবে? আমি তখন সেই অফিসারকে বললাম, অফিসার, আপনি কি ভূত প্রেতে বিশ্বাস করেন? যদি ভূত প্রেতে বিশ্বাস করেন তাহলে আমি আপনাকে একটা গল্প বলতে পারি। যদি সেটা শোনেন তাহলে হয়তো আপনার কেসে অনেকটা সাহায্য হয়ে যাবে। তিনি ওই কেসের এসআই ছিলেন। আমি তখন বললাম যে, চাইলে বলতে পারি। তখন সেই এসআই বললেন, হ্যাঁ বলুন, তবে আমি যে ভূত প্রেতে বিশ্বাস করি না এমন না, যদি রহস্যজনক কোনো কিছু হয় তাহলে আমি শুনতে রাজি আছি, আপনি বলুন। আমি তখন এই টেলিফোনের শব্দের আওয়াজটা এবং টেলিফোনের ঘটনাটা সম্পূর্ণ গোড়া থেকে বলতে লাগলাম এবং বললাম, আপনার কি এই ঘটনা সত্যি সত্যি বিশ্বাসযোগ্য মনে হয়? আর আপনি হয়তো এখন মনে মনে ভাববেন যে ওদেরকে আমি হত্যা করেছি, কিন্তু আপনি একটা বিষয় চিন্তা করুন তো, ওরা হত্যা হয়েছে কত সালে? 1985 বা 86 সালের দিকে। তখন আমার বয়স কত, এবং এখনই বা আমার বয়স কত? আমি তাদেরকে কিভাবে হত্যা করতে পারি বলুন তো? নিশ্চয়ই এটা আপনার সেন্সে আসবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আমি কিন্তু এই দেশেরও না, তাই না? আপনারা একটু ভালো মতো খোঁজ খবর করুন, নিশ্চয়ই কিছু একটা পেয়ে যাবেন। আর শুনুন, আমি মর্ফ কোডের মাধ্যমে ওই টেলিফোন থেকে যে বার্তাটা পেয়েছিলাম, সেটা একটা কপি আমি আপনাকে দিচ্ছি। আপনি এটা পড়ে এই অনুযায়ী ইনভেস্টিগেশন করুন। আপনি নিশ্চয়ই সেইখান থেকে সেই সমস্ত কিছু পেয়ে যাবেন এবং এত বছর ধরে পড়ে থাকা এই কেস সলভ হয়ে যাবে। এসআই সেই লেখাটা পড়ে সত্যি সত্যি অবাক হয়ে গেল। আশ্চর্য তো, সত্যি সত্যি কি এমনটা ঘটা সম্ভব? আর আপনাকে যে অ্যাকিউজ করব সেটাও তো কখনো সম্ভব না, কারণ 1985-86 সালের দিকে একটা ঘটনা। তখন তো আপনি এই দেশেও ছিলেন না, অথবা তখন আপনার জন্ম হয়েছে। আচ্ছা, আপনার জন্ম কত সালে? আমি তখন বললাম, আমার জন্ম 1988 সালে। এটা শুনে অফিসারের সত্যি সত্যি এবার মাথায় উঠে গেল সবকিছু। কারণ 1988 সালে জন্ম নেওয়া একজন লোক কিভাবে 1986 সালে এসে আপ্পু মাদান এবং তার পরিবারকে হত্যা করবে? এটা নিশ্চয়ই সম্ভব নয়। তারপর তিনি বললেন, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের কেসটা অনেকটা সলভ করে দিয়েছেন, তবে এই কোডের কিছুই আমি বুঝতে পারছি না। আমি তখন বললাম, এটার অপোজিট সাইডে ইংরেজিতে লেখা আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। আর আপনি এখানটার যে কুয়ার কথা উল্লেখ আছে,
সেই কুয়াটা খুঁজে একটু খোঁজ খবর করুন, নিশ্চয়ই আপনি এটার সন্ধান পেয়ে যাবেন। তারপর পরের দিন আমি যখন ঘুম থেকে উঠলাম, আমার বাড়ির সামনে দেখি সেই এসআই দাঁড়িয়ে আছে এবং তিনি বললেন, আপনি তো পুরো কেসটাই সলভ করে দিলেন। পেল্লাই মাদানের লাশটা খুঁজে পাওয়া গিয়েছে এবং আপনি যেভাবে বলেছিলেন যে কোডের মাধ্যমে, সেটা ওই পুকুরের মধ্যেই পাওয়া গিয়েছে এবং ফরেন্সিক রিপোর্ট এসেছে। ফরেন্সিক রিপোর্ট থেকে নিশ্চিত করা হয়েছে এটা পেল্লাই মাদান এবং তার পরিবারই, এবং তার পরিবারের 4 সদস্যকে হত্যা করে এই পুকুরের ভেতরে এতদিন ধরে ডুবানো ছিল। পুকুরটা পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে হয়তো সেখানে কেউ যাতায়াত করতো না, অথবা সেখান থেকে কেউ এই জিনিসটাকে উদ্ধার করতে পারেনি। তবে আপনাকে ধন্যবাদ, আপনি যে এই বিষয়টাকে ধরতে পেরেছেন। এরকমটা কিভাবে করলেন বলুন তো? আর এই আত্মাগুলো কিভাবে আপনার সঙ্গে এই কথা বলল, সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি তখন বললাম, এসআই সাহেব, আমি নিজেও বুঝতে পারছি না। আমি এসেছিলাম এখানে একটা অফিসের কাজে, আমাকে এই বাড়িতে থাকতে দেওয়া হলো এবং এই বাড়িতে এরকমভাবে যেরকম একটা ঘটনা আছে সেটা শুনলে বা এখন পর্যন্ত আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। সেই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে এবং তারা আমার কাছে সাহায্য চেয়েছে। বিষয়টা অদ্ভুত না? আমি একজন ভিনদেশী মানুষ, এই দেশেরও কেউ না, কিন্তু সেই আত্মাগুলো আমার কাছে এই জাস্টিস চেয়েছে। তবে আপনারা কি বের করতে পেরেছেন যে কারা হত্যা করেছে? আমার ধারণা যে এই ডায়েরিতে কয়েকজনের নাম উল্লেখ করা আছে, ওনাদের মধ্যেই কেউ একজন করেছে। আর তৎকালীন ওই সময়ের নেতা কে ছিল সেটা একটু ঘেটে ঘুটে বের করুন, আশা করা যায় আপনি ওনাদের হত্যাকারীকে বের করতে পারবেন। তারপর বেশ কয়েকদিন সময় কেটে গেল। ওই দিনকার পর থেকে ওই টেলিফোনের ক্রিং ক্রিং শব্দ কয়েকদিনের জন্য বন্ধ ছিল এবং টেলিফোনের শব্দ আসতো না। বেশ কয়েক দিন পরে, মানে সপ্তাহ পরে, হঠাৎ করেই এসআই সাহেব আমার কাছে আসলেন। এসে বললেন কি যে, মশাই, যে কেসটি 30 বছর ধরে এই থানার কয়েকজন এসআই মিলে সমাধান করতে পারছিল না, সেটা আপনি মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সমাধান করে দিলেন। আসামিরা ধরা পড়েছে। আপনি সত্য কথা বলেছিলেন। ওইখানকার অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা, যারা কিনা এখন রিটায়ার্ড হয়ে গিয়েছে, তারাই এখানে এনাকে হত্যা করেছিল, সপরিবারে হত্যা করেছিল। শুধুমাত্র তাই নয়, এখানকার যে ভ্রষ্টাচার নেতা ছিলেন, যে কিনা এখন রিটায়ারমেন্ট অবস্থায় আছে এবং সে এখন নেতা না, তাকেও গ্রেফতার করা হয়েছে এবং তারা স্বীকার করেছে যে তারা এই মাদান পরিবারকে হত্যা করেছিল এবং হত্যা করে তাদের লাশকে এরকমভাবে গুম করার চেষ্টা করেছিল তখনকার একটা টেন্ডারের জন্য, যে টেন্ডার করলে হয়তো কয়েকশো কোটি টাকা সকলের পকেটে ঢুকত। কিন্তু মাদান সাহেবকে এটা করতে রাজি হননি, কারণ তিনি ছিলেন খুবই সৎ একজন মানুষ। তবে আপনাকে ধন্যবাদ মশাই, আপনি সাহায্য না করলে হয়তো এটা বের করা কোনোভাবেই সম্ভব ছিল না। আমি তখন বললাম যে, এসআই সাহেব, আপনি নিশ্চয়ই এখন আত্মাতে বিশ্বাস করতে শুরু করেছেন আমার ঘটনার পর থেকে। আমি কিছুই করিনি, আমি শুধুমাত্র টেলিফোনের শব্দকে ডিকোড করে সেটাকে বোঝার চেষ্টা করেছি। তবে এই আত্মাদেরকে আমি যে একটি ন্যায় দিতে পেরেছি, সেটা ভেবেই আমার ভালো লাগছে এবং সকলের প্রতি ন্যায় প্রতিষ্ঠা করাই হচ্ছে আমার কাজ এবং আমার খুব ভালো লাগে এই বিষয়টা। এসআই সাহেব এটা বললেন কি যে, ঠিক আছে, ভালো থাকবেন, পরের দিনের নিউজ পেপারটা দেখবেন, নিউজ পেপারে আপনার ছবি নিশ্চয়ই বের হবে। আমি তখন বললাম, সে কি মশাই, কি কাণ্ড করেছেন, আমার ছবি কেন? তখন আমি বললাম, এসআই সাহেব বললেন কি যে, আচ্ছা আপনি দেখিয়ে নিয়েন। পরের দিন সকালবেলা নিউজ পেপার হাতে নিয়ে দেখলাম সত্যি সত্যি আমার ছবি এবং সেখানে লেখা, বাংলাদেশি এক তরুণ যুবকের কারণে 35 বছর ধরে ঝুলে থাকা একটি কেস সমাধান হয়ে গিয়েছে এবং তার নিচে আসামিদের ছবি খুব সুন্দরভাবে টানিয়ে দেওয়া, উপরে খুব বড় করে আমার ছবি পেপারে ছাপা হয়েছে। বিষয়টা দেখে খুব ভালো লাগলো, কিন্তু সেখানে এরকম আদিভৌতিক বা ওরকম রহস্যজনক কোনো কিছু লেখা নেই, সবকিছু যৌক্তিক জিনিসই লেখা। তারপর আমি সেই পেপারটা হাতে মুড়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং হাসি আমার মুখে চলে আসলো। কোনো একটা পরিবারকে জাস্টিস দিতে পেরেছি, এটা ভেবেই আমার কাছে খুব ভালো লাগছে। টেলিফোনটার রহস্য এখনই কি উন্মোচন হয়েছে? টেলিফোনটা কি এখনই কি বেজে উঠবে? টেলিফোনটা তখনও আমার ড্রয়িং রুমে, মানে আমার রুমের সেই টেবিলের উপর রাখা রয়েছে। বেশ কয়েকদিন হলো টেলিফোনটা থেকে কোনো শব্দ আসে না। তাহলে কি আত্মারা মুক্তি পেয়ে গিয়েছে? তারা তাদের ন্যায় পেয়ে গিয়েছে, সেই জন্য টেলিফোন থেকে কোনো শব্দ আসে না? ওই দিন অফিস করে এসে আমি রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। 12টার আগে আগেই ঘুমিয়ে পড়ি, কারণ হচ্ছে জায়গাটা খুব নীরব, তাড়াতাড়ি ঘুম এসে যায়। হঠাৎ করে টেলিফোনের ক্রিং ক্রিং শব্দে আমার ঘুম ভেঙে গেল। টেলিফোনটা কানে তুলে নিতেই সেই রকম শস্য শব্দ আবার হতে লাগলো, খানিকক্ষণ খটখট শব্দ হতে লাগলো। টেলিফোনের পাশেই ডায়েরি এবং কলম ছিল। আমি দ্রুত সেই খটখট শব্দগুলোকে, মানে মর্ফকোডগুলোকে নোট করে নিলাম এবং সেখানে খুব সুন্দর করে লেখা ছিল, থ্যাংক ইউ।
বিষয়টা দেখে আমি সত্যিই প্রশান্তির নিঃশ্বাস ফেললাম। এরপরে প্রায় আরও 4 মাস সেখানে থেকেছি। সেই 4 মাসে একদিনও সেই টেলিফোনটা বেজে ওঠেনি এবং সেই টেলিফোন থেকে কোনো শব্দও আসেনি। সেই টেলিফোনটা সেখানেই রাখা ছিল, যেখানে প্রথম দিন রাখা ছিল, এবং আমি আমার নিজের রুম থেকে নিয়ে সেখানে রেখে দিয়েছি। কারণ পুরাতন জিনিস আমার কাছে খুব ভালো লাগে, এবং আমি আসার সময় ওইখানকে ওই কেয়ারটেকারকে বলে ওই টেলিফোনটা আমার সঙ্গে করে নিয়ে এসেছিলাম। কারণ এই টেলিফোনটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং অনেক কিছু বুঝিয়েছেও। একটা অপরিতৃপ্ত আত্মা যে কিনা তাদের হত্যার বিচার এই টেলিফোনের মাধ্যমে পেয়েছে। সত্যি এসব আমার কাছে খুব ভালো লাগছে এখন পর্যন্ত। ওই ঘটনার অনেক বছর পেরিয়ে গিয়েছে এবং এখন আমার কাছে ভাবলে খুবই অবাক লাগে যে কিছু আত্মা তাদের ন্যায় বিচারের জন্য এরকমভাবে টেলিফোনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, এবং কেরালার সেই অধ্যায় জীবনে ভুলবার নয়। প্রিয় দর্শক, আমাদের আজকের থ্রিলার গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সত্যি সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম চমৎকার সব থ্রিলার গল্প আমি আপনাদের জন্য নিয়ে আসবো প্রতিনিয়ত। ভৌতিক সব গল্প শুনতে আমাদের সঙ্গে থাকুন, এবং আপনারা যদি আপনাদের জীবনের ঘটনা পাঠাতে চান আমাদেরকে লিখিয়ে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।